সুপ্রিয় শ্রোতা, অল্প স্বল্প গল্পে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। শুভ সন্ধ্যা। আমাদের সাথে বরাবরের মতো উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ উম্মে কুলসুম। শুভ সন্ধ্যা। আদাব ম্যাডাম। হ্যাঁ, উম্মে কুলসুম, আমরা আজকে আমাদের যে বিষয়বস্তু সেখানে আমার মনে হয় আজকে আমাদের বিষয়বস্তুটাকে বলি, তারপর আমি একটু বলতে চাই। সেটি হলো আজকে আমাদের বিষয়বস্তু আজকের লিগ্যাল এইড। জি। তো প্রশ্নই উঠতে পারে যে আজকের লিগ্যাল এইড যখন বলবো তখনই বলতে হয় তাহলে কালকের লিগ্যাল এইড কি ছিল। ম্যাডাম, আমি কিন্তু একটু মনে করিয়ে দিতে চাই আমাদের শ্রোতা বন্ধুদেরকে যে আমরা কিন্তু ওই প্রথম দিকেই লিগ্যাল এইড নিয়ে একটা এপিসোড করেছিলাম, এবং সেখানে কিন্তু অনেক ভালো সাড়া পেয়েছি। মানে ওই এপিসোডটা অনেকেই দেখেছি। মানে আমাদের মনে হয় সর্বোচ্চ দ্বিতীয় ভিউ এটাতে ছিল। তার মানে লিগ্যাল এইড নিয়ে যে সবার একটা আগ্রহ আছে এটা আমরা বুঝতে পেরেছি। এবং যেহেতু এই বছরই আমাদের একটি অধ্যাদেশের মাধ্যমে লিগ্যাল এইডের যুগান্তকারী কিছু পরিবর্তন এসেছে, কাজেই আপনি খুব যথাযথভাবেই ম্যাডাম আজকে এই এপিসোডের বিষয়বস্তুটাকে বেছে নিয়েছেন। তাহলে আমরা যদি বলি যে কালকের লিগ্যাল এইড কি ছিল সেটা আগে বলি। জি। যে কালকের লিগ্যাল এইডের আমি একদম প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম, কারণ 2000 সালে প্রথম লিগ্যাল এইড আসে বাংলাদেশে, এবং তখন আমি মানিকগঞ্জে জেলা জজ ছিলাম। এটা আমরা লিগ্যাল এইড নিয়ে আগে একটা এপিসোড করেছিলাম, সেখানে আমি বলেছিলাম। তো সেখানে মূলত তোমার লিগ্যাল এইডটা অনেক সীমিত আকারে ছিল। যেমন দুস্থ বা অর্থনৈতিকভাবে অসচ্ছল ব্যক্তিরাই বা বিশেষ করে নারী এবং অসচ্ছল পুরুষরা তারা আইনি সহায়তা লাভ করত। তো কিন্তু এই যে লিগ্যাল এইডের 25টি বছর গেল, এবং এখান থেকে আমরা শিখতে পারলাম একটা নতুন যখন বিষয় আসে তখন সেটা কিন্তু মানে চলতে চলতে আমরা আস্তে আস্তে শিখতে পারি, ভালো মন্দ সবকিছু আসে, সেখান থেকে আমরা নিজেদেরকে সংশোধন করতে পারি, শিখতে পারি এবং আমরা এগিয়ে যেতে পারি। তো এই আজকের এই সময়ে দাঁড়িয়ে 2025-এর 1 জুলাই আমাদের একটি অধ্যাদেশে আমরা বেশ কিছু পরিবর্তন দেখেছি। তো মূলত সেইটা কে নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। কেন? কারণ এটা সাধারণ মানুষদের জানা উচিত, এবং একটা বিরাট একটা পরিবর্তন এসছে লিগ্যাল এইডের, এবং খুব আলোড়নও সৃষ্টি করেছে, এবং সাধারণ মানুষের অনেক প্রশ্ন আছে এই নতুন লিগ্যাল এইডকে নিয়ে। অনেক প্রশ্ন আছে, অনেকের অনেক উষ্মাও আছে যে কেন আমরা তাহলে সরাসরি কোর্টে যেতে পারবো না, কেন আমাদেরকে লিগ্যাল এইডে যেতে হবে। কিন্তু আমাদের কোথায় আলোচনা করে এবং আমরা একটা নতুন জিনিস যখন আসে তখন সেটা ভালো মন্দ অনেক কিছু আমাদের চোখের সামনে আসে, কিন্তু দিন শেষে আমরা বুঝতে পারি যে কতটা ভালো ছিল, কতটা খারাপ ছিল, সেই সময়টা তো আমাদেরকে দিতে হবে। তো আমরা তাহলে আজকের লিগ্যাল এইড নিয়ে কিছু বলতে চাই। অবশ্যই আমি ম্যাডাম একটু আপনার অনুমতি নিয়ে বলতে চাচ্ছি। আপনি যেমনটা বলেছেন যে 2000 সাল থেকে ক্রম পরিবর্তনের মাধ্যমে 2025 সালে কিন্তু লিগ্যাল এইডের এই যাত্রা, এবং আমরা দেখেছি একটু একটু করে লিগ্যাল এইডে গিয়েছে। যেমন আমাদের যে বিচারকরা, ওরা কিন্তু আগে আদালতের 4 দেয়ালের মধ্যে বন্দী ছিল। আপনি যেমন বলেছেন যে মানিকগঞ্জে আপনি প্রথম ওই যে মিটিং করতেন, একদম প্রত্যন্ত গ্রামে গেছে। তারপর কিন্তু এমন হয়েছে যে লিগ্যাল এইড অফিসাররা প্রত্যন্ত গ্রামে গিয়ে ওরা উঠান বৈঠক করেছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে, বিভিন্ন রকমের জনসচেতনতা। এবং এখন কিন্তু আমি দেখলাম, তুমি জানো তো 2 বছর বা 3 বছর ধরে 21শে মেলাতে লিগ্যাল এইডের একটি বুথ হয়, এবং সেটা অ্যাকচুয়ালি আমি জিআইজেড এর প্রজেক্ট ডিরেক্টর হিসেবে আমরাই প্রথম লিগ্যাল এইডের বুথ যে দেওয়া, বা এটা আমরাই সহযোগিতা তখন করেছি যে এই জিআইজেড থেকে। এবং জিআইজেড থেকে কিন্তু লিগ্যাল এইড ক্লিনিক আমরা বিভিন্ন জেলায় এটা করেছিলাম, যে কনসেপ্ট আগে ছিল না। কাজে মানুষের দোরগোড়ায় লিগ্যাল এইড কে পৌঁছে দেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু ধারাবাহিক ভাবে একটু একটু করে আসছিল। আরেকটা বিষয় হলো যে প্রি কেস ম্যানেজমেন্ট, যেটাকে এখন বাধ্যতামূলক মিডিয়েশনের কথা বলা হয়, সেটাও কিন্তু স্বেচ্ছায় মামলা দায়েরের পূর্বে মধ্যস্থতা, এই ট্রেডিশনটাও কিন্তু আস্তে আস্তে করে মানুষ অভ্যস্ত হচ্ছিল। তারপর এটার একটা সফল প্রয়োগ আমরা দেখতে পাচ্ছি যে এইবার অধ্যাদেশের মাধ্যমে এটাকে একটা আইনের বেনিফিটের মধ্যে নিয়ে এসছে, এবং কতিপয় আইনে, যেটা আপনার তফসিলের মধ্যে উল্লেখ আছে ম্যাডাম, আপনি নিশ্চয়ই এটা বলবেন, যে মামলা দায়েরের পূর্বেই মধ্যস্থতার জন্য তাদের বসতে হবে, সেরকম একটা বিষয় এবার
প্রয়োগ করা হয়েছে। কুলসুম, এই যে মামলা দায়েরের পূর্বে মধ্যস্থতার ব্যাপারটি, এখানে তোমার বাধ্যতামূলক মধ্যস্থতা, তাই না? তো সেখানে একটা মতবিরোধ আছে, এটা অস্বীকার করা যাবে না। আমি অনেক মানে মানে সাধারণ মানুষের কাছে কিছুটা বিরূপ শুনেছি যে আমি সরাসরি কোর্টে যেতে পারবো না, আমাকে কেন আরেকটা ব্যারিকেড পার হয়ে যেতে হবে, ততদিনে তো আমার যে কজ অফ অ্যাকশনটা ছিল সেটা অনেকটা বাধাপ্রাপ্ত হবে। আবার এটাও তো ঠিক যে একটি নতুন আইন, নতুন ব্যবস্থা আসার পর যে সময়টা দেওয়া উচিত যে হ্যাঁ এটা কতটা ফলপ্রসূ হবে, সেই সময়টাও কিন্তু দেয়া দরকার, তাই না? আমরা কিন্তু ঠিক জানি না যে আমরা যে স্বপ্নটা দেখে এই অধ্যাদেশটা এসছে সেই স্বপ্নটা আসলেই পূরণ করতে পারবো কিনা। কিন্তু আমি একটা কথা তোমাকে বলতে পারি যে আমি ফেসবুক করি, তো তোমাকে আগেও বলেছি এবং তুমি জানো, ফেসবুকে কিন্তু প্রতিনিয়তই লিগ্যাল এইড অফিসারদের কোনো না কোনো কর্মকাণ্ড সাফল্য আমরা দেখতে পারি। কিন্তু তার সাথে কি এটাও আমরা ভাববো যে তোমার একটা জেলা আদালতে হয়তো 13টা আদালত ছিল, নারী শিশু নির্যাতন দমন আইনের আওতাধীন, মনে করো 5-7টি আদালত, তারপরে কি বলে পারিবারিক আদালত ছিল 5-7টি, মানে 14-15টি আদালত তো ছিলই। কিন্তু এখন এই 14-15টি আদালতে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিয়ে আমরা একটা দরজা দিয়ে ঢুকছি, লিগ্যাল এইডের দরজাটাতে আমাদের আসতে হচ্ছে। এখানে যে মানে ভিড়টা হবে, সেই ভিড়টা সামলানোর জন্য লিগ্যাল এইড কর্তৃপক্ষ কি ভাবছে বা কি করছে বা কি করা উচিত? আমি যেটা দেখলাম, আপনি খুব যথার্থ প্রশ্ন করেছেন, একেবারে বাস্তবসম্মত যেটা সেই প্রশ্নটা করেছেন, এটা খুব স্বাভাবিক। কিন্তু দেখেছি যে কিছুটা পরিবর্তন হয়েছে। চিফ লিগ্যাল এইড অফিসার এবং একজন লিগ্যাল এইড অফিসার, আগে একজন ছিল, এখন 2জন হয়েছে। তাছাড়া স্পেশাল মিডিয়েটরের প্রভিশন করেছে। বর্তমানে যেটা দেখলাম যে জেলা জজ, অবসরপ্রাপ্ত জেলা জজ অথবা বারের কোনো আইনজীবী, তাদের মধ্য থেকে স্পেশাল মিডিয়েটর নিয়োগের একটা বিষয় আছে। তো আমি একটা জিনিস আমি বলতে চাই ম্যাডাম, এটা ঠিক যে এখানে একটা চাপ থাকবেই। তবে আমাদের দেশের যেমন বাংলাদেশের মানুষের যে মন মানসিকতা, মামলা করাটা কিন্তু যতটা না প্রতিকার পাওয়ার জন্য, তার চেয়ে বেশি প্রতিপক্ষকে হয়রানি করার জন্য, এইটাও কিন্তু একটা দিক আছে। তো যখনই দেখবে যে পারিবারিক একটা মামলা আমি দায়ের করে আমাকে প্রথম মিডিয়েশনে বসতে হবে বাধ্যতামূলক। পারিবারিক মামলায় কিন্তু তার পাওনাটা আদায় হয়, অবশ্যই হয়, এটার প্রভিশনও আছে পারিবারিক আদালত আইনে। কিন্তু যৌতুক নিরোধ আইনে কিন্তু সেই প্রভিশনটা নাই। যৌতুক নিরোধ আইনে কিন্তু অধিকাংশ মামলা আমরা দেখেছি যে হয়রানির জন্য পারিবারিক বিরোধটাকেই ওইখানে নিয়েছে। ওইখানে যখন প্রথম আসবে মিডিয়েশনে, তখন কিন্তু সে অনেকটা দমে যাবে, মানে তখন আর তার আগ্রহটা থাকবে না। এই জন্য আমার মনে হয় এখানে একটা স্ক্রিনিং হবে যে মামলা দায়েরের যেই সংখ্যাটার চাপ ছিল, এটা মনে হয় এখানে প্রথমেই একটু বাধাগ্রস্ত হবে। এই বাধাগ্রস্তটা কি পজিটিভ না নেগেটিভ? কিছুটা পজিটিভ, কারণ যারা মামলাবাজ মানুষ তাদের জন্য তারা কিন্তু খেয়ে হারাই ফেলবে। তারা হচ্ছে যে অপরকে হয়রানি করার জন্য মামলাটা করতে চেয়েছিল, এখন আপোষেই যদি বসতে হয় তাহলে তো মনের মতো করে হয়রানি করতে পারবে না, তাহলে তারা আর মামলা করতে চাইবে না। কিন্তু যে প্রকৃতই ভিকটিম, সে কিন্তু চাইবে যে আমি যেহেতু ভিকটিম, আমি তো যেভাবেই হোক আমার মামলার উদ্দেশ্যটা, মানে আমার যেটা পাওনা, এটা আদায় হওয়াটাই আমার মূল উদ্দেশ্য। তো সেক্ষেত্রে কিন্তু সে মধ্যস্থতার পথটাকে হয়তো বেছে নিতে পারে। যেমন আমি যেটা ভাবছিলাম যে একটা পারিবারিক আদালতে মামলা যখন একটি মেয়ে করবে তার দেনা পাওনার জন্য বা ভরণ পোষণের জন্য, তখন কিন্তু তাকে মানে পারিবারিক আদালতে মামলা করার পর একটা দীর্ঘ সময় প্রসেস যাবে, জবাব দেবে, নানান কিছু করে অনেকটা পর, বছরখানিক পর সে জজ সাহেবের দেখা পাবে, তাই তো, বিচারকের দেখা পাবে। কিন্তু তোমার এখানে যখন আসবে তখন প্রথম দিনই কিন্তু সে প্রথম দিন বা হয়তো 7 দিন, হয়তো এখানে একটা লাইন থাকবে, একটা ওখানে সিরিয়াল মেনটেন করবে। 7 দিনের মাথায় যদি সে তার জজ সাহেবের সাথে দেখা, মানে বিচারকের সাথে দেখা হয় এবং বিচারককে সরাসরি তার কথাটা বলতে পারে, একজন বিচারক মিডিয়েশনে আসলে সে একটা সত্যিকারের যে ভিকটিম, সে কিন্তু অনেকটা আস্থা পাবে। এই জায়গাটাতে আমি খুব মানে আশাবাদী। কিন্তু আমার যেটা শঙ্কা হয় যে যেখানে 15টা জায়গায় যেতে পারতো
1500 জন মানুষ, সেখানে মনে করো 3টা জায়গায় আসছে, একটা ডিস্ট্রিক্টে যদি 3 জন লিগাল এইড অফিসারও থাকেন, মিডিয়েটর থাকেন, 3 জন বা 5 জন, তাহলে দরজাগুলো কম হয়ে যাচ্ছে। জি, এখানে একটা বিরাট একটা, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের হয়তো এই পরিস্থিতি বিবেচনা করে আমরা লিগাল এইড অফিসারের যে প্রশাসনিক সংখ্যা প্রশাসনিক ভাবে এই মামলা বা বিরোধ গ্রহণ এবং সেগুলা স্ক্রিনিং করা, ডিস্ট্রিবিউশন করা, এই কাজের জন্য আমাদের সংখ্যাটা আর একটু বাড়ানোর কথা চিন্তা করা যেতে পারে। তাহলে আমাদের আদালতের চাপটা কমে যাবে। তবে আমার মনে হয় যে আমরা এই যে শুরুটা করেছি, সেটা যদি আমি জানি না, আমি ফেসবুকে তো এটাও হতে পারে যে ফেসবুকে তো আমরা শুধু সাফল্যের গল্পটাই শুনি। আমার মেয়ে সবসময় বলে, মা ফেসবুকের ছবি দেখে ভেবো না যে আমরা খুব সুখে আছি, কারণ ফেসবুকে যখন আমরা ছবি দেই সুন্দর ছবিটাই দেই, কিন্তু আসলে কিন্তু আমরা অনেক কষ্টে আছি, স্ট্রেসের মধ্যে থাকি। তো ব্যাপারটা তাই, আমরা তো আসলে সাফল্যগুলো আমরা ফেসবুকে শেয়ার করি, কিন্তু অন্ধকার দিকগুলো শেয়ার করি না। তো আমার মনে হয় যে আমরা কিছুটা সময় গেলে হয়তো এটার ফলটা বুঝতে পারবো, তাই না? জি। তো এখন তুমি বলবে কি যে কি কি বিষয়গুলো আমাদের এই সাথে এসেছে এই তফসিলে? জি ম্যাডাম, যেমনটা আমরা দেখেছি যে আমাদের কিন্তু পারিবারিক আদালত আইন 2023-এর ধারা 5, যেটা ওই দাম্পত্য বিরোধ সংক্রান্ত যে মামলাগুলো আছে, এটা আগেও যেমনটা ছিল পারিবারিক মামলায় তো একটা প্রি ট্রায়াল, পোস্ট ট্রায়াল হতো। হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো যে আগে একটা স্ক্রিনিং করে তারপরে আদালত। আর এটা কিন্তু লিগাল এইড অফিসার প্রি কেস ম্যানেজমেন্টের মাধ্যমে পারিবারিক মামলাগুলো অনেকটাই সংখ্যাটা কমে যাচ্ছিল। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 লিখিত বিরোধ, আমি মনে করি এটা খুবই ভালো, কারণ এই আইনটাতে কিন্তু বাড়িওয়ালারা খুব বিপাকে পড়ে, ভাড়াটিয়ারা অনেক অত্যাচার করে, ভাড়া দিয়ে যায়, যে এইটাও খুব ভালো হয়েছে। বন্টন সম্পর্কিত বিরোধ সহকারী জজ আদালতের, এটা এখতিয়ারটাকে পিকিউনিয়ারি জুরিসডিকশনটাকে একটু ইয়ে করে দিল, এগুলা এটাও ঠিক আছে ম্যাডাম। স্টেট এক্সিকিউশন টেন্ডেন্সি অ্যাক্টের 96 এ উল্লেখিত অগ্রক্রয়, আমরা যেটা আরেকটা এপিসোডে আলোচনা করেছি যে অনেক সময় হয়রানি ভাবে করা হয়, এটাও একই রকম। 24 এ যেটা নন কৃষি অকৃষি ভূমির অগ্রক্রয়, এটা পিতামাতার ভরণ পোষণ আইন তো খুব অ্যাপ্রোপ্রিয়েট, এটা খুব ঠিক আছে। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এইটাতে 5 লাখ টাকা পর্যন্ত বলছে, এইটাতে মানুষ একটু অনিচ্ছা থাকতে পারে, কারণ এই মামলাগুলো কিন্তু এখন একদম দেখেছেন যে মহামারীর মতো ছড়ে গেছে এবং অনেক সময় এটা হয়রানিমূলক ভাবে হয়ে থাকে। এরা হয়তো বা একটু পিছপা হবে যে আমরা যদি প্রথমে এই আলোচনার মাধ্যমে শেষ করতে চাই তাহলে তো তাকে আর আমার ওই করতে পারলাম না, সেরকম হয়রানি করার সুযোগটা থাকবে না। 8 নম্বর যৌতুক নিরোধ আইন 2018-এর 3 ও 4, এটাও আমি খুব খুশি হয়েছি যে এটা কিন্তু পারিবারিক মামলারই একটা ডাল, এখানে আবার একটা শাখা প্রশাখা গজায়, এটা হয়েছে, এটা খুব ভালো। আর 9টা তো এখন ওমিট করে দিয়েছে, এখন তো 9টা নিয়ে আমাদের খুব একটা মানে আমি যেটা মানে ভাবছিলাম যে আসলে যেটা আমি বলছিলাম যে দেখো 9টা এটা অমিট করাটা খুবই ভালো হয়েছে এই কারণে যে তোমার একটা সিম্পল ইনজুরি যখন একজন পুরুষের হয় তখন সে সরাসরি ক্রিমিনাল কোর্টে যেতে পারে, কিন্তু যখন একটা সিম্পল ইনজুরি একটা মেয়ের সাথে হয়, তার সাথে যৌতুকের দাবি থাকে, তখন তাকে আবার বাধ্যতামূলক মেডিয়েশনে কেন তার সিম্পল ইনজুরি এবং যৌতুকের মামলা নিয়ে যাবে। তো এটা একটা ভালো উদ্যোগ যেটা আপাতত বন্ধ আছে। তো এখন তুমি একটু বলবে যে এই যে মিডিয়েশন, এখানে তোমার কি বক্তব্য? জি, অ্যাকচুয়ালি এখানে যেভাবে স্পেশাল মিডিয়েটরের যে কথাগুলো বলা হয়েছে, যেমন চিফ লিগাল এইড অফিসার এবং স্পেশাল মিডিয়েটর কারা হবে? তারা হবে রিটায়ার্ড জেলা জজ অথবা যারা সিলেক্টিভ আইনজীবী, যারা আগ্রহী। এই জায়গাটাই আমার মনে হয় কর্তৃপক্ষ আরো কাজ করার সুযোগ আছে, কারণ মেডিয়েশন বিষয়টা অনেক ব্যাপক। আমাদের যারা রিটায়ার্ড বিচারক হয় তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, ওনারা বিচার কার্য অত্যন্ত দক্ষ, কিন্তু তাদের কিন্তু মেডিয়েশনে, তারা যারা রিটায়ার্ড তাদের কিন্তু মেডিয়েশনে অভিজ্ঞতাটা নেই। আর একজন বিচারক কতটা ভালো মধ্যস্থতাকারী হতে পারবে, আমি এই জেনারেশনে যারা লিগাল এইড অফিসার হিসেবে কাজ করছেন তাদের কিন্তু আলাদা মন মানসিকতা, আর যারা ট্রেনিং
আছে এবং তাদের একটু দৃষ্টিভঙ্গিও টোটালি ডিফারেন্ট। না, এই সিনিয়র যারা মিডিয়েশনে যাচ্ছেন তাদের ট্রেনিং এর ব্যবস্থা নিশ্চয়ই আছে। তো এইটা আমাদের একটা দেখার জায়গা আছে যে ওয়েদার ওরা বিচারক সুলভই আচরণ করে নাকি মিডিয়েটর সুলভ আচরণ করে, সম্পূর্ণ আলাদা, দুটো আলাদা জিনিস। এইটা একটা জিনিস আছে। আর সেকেন্ড যেটা হচ্ছে যে আইনজীবীদের কথা বলা হয়েছে, আমার মনে হয় যে এটা যদি কর্তৃপক্ষ নিশ্চয়ই চিন্তা করবেন যে একটা মিডিয়েশন রুলস করা এবং মিডিয়েটরকে লাইসেন্সধারী মিডিয়েটর নিয়োগ করা বিভিন্ন ক্রাইটেরিয়া, বিভিন্ন ক্যাটাগরি। যেমন ধরেন আজকাল আমাদের রিয়েল এস্টেট নিয়ে অনেক সমস্যা হয়, তারপরে নির্মাণ কার্য নিয়ে হয়, অনেক সময় হেলথ ইস্যু নিয়ে হয়, কাজে কোনো চিকিৎসকও মিডিয়েটর হতে পারে, কোনো আর্কিটেক্টও মিডিয়েটর হতে পারে, এরকম মানে ডিফারেন্ট টাইপ অফ মিডিয়েটর। এবং যাদের ব্যক্তিগত ইমেজ এরকম ভালো এবং যারা আসলে এই কাজটাকে অনেকটা একটা জনমুখী কাজ, কল্যাণকর কাজ হিসেবে নিতে চায়, নট তাদের প্রায় কোনো ব্যক্তিগত লাভ লোকসানের কথা চিন্তা না করে, কারণ যে সময় দিবে, যে শ্রম দেবে, এটার তুলনায় কিন্তু খুব একটা বেনিফিটেড তারা আর্থিক না হবে না। সো এইরকম যদি করে এবং এটা চিন্তা করে যদি মিডিয়েটর নিয়োগ করে এবং মিডিয়েটর নবায়ন করে তাদেরকে লাইসেন্স দেয় এবং এইসব মিডিয়েটররা যদি বহুল পরিমাণে এই কাজগুলো করে, আমার মনে হয় এটাতে একটা। এবং তুমি জানো কিনা আমি ঠিক জানি না, আসলে আমার ইয়ে হতে পারে, সেটা হলো যে এই যে মিডিয়েটর এদের আমাদের যে জাতি আছে সেখানেও ট্রেনিং এর জন্য ডাকা যেতে পারে, তাই না? জি, এটা আসলে আমার মনে হয় করবে, তাই না? এবং অলরেডি আমি জানি আইন ও বিচার বিভাগ কিন্তু ওই জাইকার সাথে সম্মিলিত ভাবে, সেটা 2017 সাল থেকে আমি সেটার সাথে প্রথম দিকে ছিলাম, মধ্যস্থতার উপরে ট্রেনিং করছে এবং ওরা প্রজেক্ট নিয়ে কাজ করছে এবং ভবিষ্যতে আরো করবে। তো ওরা ইন্টারন্যাশনালি রিনাউন্ড ট্রেনারের মাধ্যমে কিন্তু প্রশিক্ষণগুলো দিচ্ছে। আশা করি এই যে এই কার্যক্রমটা আরো বিস্তারিত। দেশে কিন্তু মেডিয়েশনটা খুব চালু একটা জিনিস, তাই না? তো আমরা মনে হয় আমরা একটা নতুন মানে স্টেপ নিয়েছি, যে 25 বছর আগে যা ছিল সেখান থেকে আমরা অনেকটা দূর এগিয়েছি এবং নতুন জিনিস অনেকেই প্রথমে গ্রহণ করতে একটু অস্বস্তি বোধ করে, কিন্তু সেটা যদি সঠিকভাবে চলে তাহলে সবাই এসে এখানে আসবে এবং আমরা সেই ব্যাপারে আশাবাদী। অবশ্যই ম্যাডাম, এবং আমি আশা করি যে আমরা আরেকটা এপিসোড শুধু মেডিয়েশন নিয়ে করতে পারি ম্যাডাম, তাহলে আমরা মনে হয় যে জনগণকেও মেডিয়েশনটা কিভাবে করতে হয়, লিগ্যাল এইড অফিসে কিভাবে করবে, এই সম্পর্কে আরো ধারণা দিতে পারবো এবং বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়েছে। আমাদের রেকর্ডিস্ট বলছে আর সময় নেই। অনেক ধন্যবাদ কুলসুম, ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যারা ছিলেন। আপনাদের সাথে সবার সাথে দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায় প্রমাণিত অপ্রমাণিত এপিসোডে। ধন্যবাদ।